আসসালামু আলাইকুম। সেই পুরনো কথা নদী নিয়েই কথা বলবো আজকে। বিশেষভাবে নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট আমি দেখলাম। সেখানে বিভিন্ন তথ্য আছে, নদী গবেষণার বরাদ্দ, বাজেট ইত্যাদি খবর। কিন্তু দুঃখের বিষয়, নদীর যে একটা সায়েন্টিফিক একটা থিওরি, একটা 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 মেসেজ যা নাকি মানুষ জ্ঞান অর্জন হবে, পড়বে এবং চিন্তা করবে, সেই রকম কোনো লেখা নাই। আরও বেশি অবাক হতে হয়, তারা টাকা বরাদ্দ করছে 10 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা। সেই টাকাটা কিসের জন্য আমার বোধগম্য না। তবে লেখা আছে যে এই বিশেষ দ্রব্যষ্ট যে গবেষণাটা 1 থেকে 5 জন এর সমন্বয়ে গবেষণা করতে হবে। তো একেতে সারা বছর সরকারি চাকরি করেন, নদী গবেষণা নিষে যারা চাকরিজীবী আছেন তারা বেতনভুক্ত কর্মচারী, এবং সারা বছর বেতন পড়ার পরেও তারা গবেষণা করে টাকা পাবেন। এটা কি কি ধরনের ব্যবস্থাপনা? কারণ ওরা চাকরিজীবী, চাকরি করছেন এবং ওই চাকরি অবস্থায় তারা গবেষণা করবে, গবেষণার জন্য তাদের জন্য টাকা বরাদ্দ হয়। তাহলে চাকরি ছেড়ে দাও, তো গবেষণাটা উন্মুক্ত লোকের সাথে নাও। সারা সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার চিন্তাবিদ আছে, তাদের কাছ থেকে তোমরা গবেষণা কিনো, তথ্য কিনো। তোমার অধীনস্থ কর্মচারীদের কাছ থেকে তুমি গবেষণা তথ্য নিবা, তাদেরকে পয়সা দিবা। তাতে তাতে এ তাতে প্রোগ্রামটা কি? নদী গবেষণা ইনস্টিটিউটের কাজটা কি? নদী গবেষণা বলতে গেলে নদীর সম্বন্ধে অনেক রকম তথ্য প্রকাশ করতে হয়, জানতে হয়, কিন্তু ওই ওয়েবসাইটে আমি কোনো তথ্য পাইনি। যাক, সেটা কোনো বড় ব্যাপার না। আমি যে যে তথ্যটা দেব সবাইকে, আমি আমি নিজে থেকে উদ্বুদ্ধ হয়েছি যে আমি আর হয়তো 5 বছর 7 বছর বাঁচব। কারণ আমার এখন 63, আমি এখন মাইনাস স্টেজে আছি। এখন শেষ বয়সে এসে যদি একটা একটা কিছু করতে পারি, তাতে অন্ততপক্ষে মৃত্যুর সময় আমার আমার কোনো আক্ষেপ থাকবে না। কি আক্ষেপ না, যে আমি আরও একটা বড় আনন্দ ব্যাপার যে আমার এই 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 থিসিসটা যদি বাংলাদেশের কাজে লাগে, এটা সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। এখন আমি কিছু তথ্য দেব, চিত্র তথ্য, যেটা নাকি আমার ভিতরে আরও বিস্তর চিন্তা ভাবনা আছে। সাধারণভাবে তো আমি আর্টিস্ট না, আমার বড় ভাই আর্টিস্ট। তো আমি যেটা তথ্যটা আমি দেব, এইখানে একটা চিত্র দেখেন। চিত্রটা হচ্ছে, এটা একটা নদী এবং নদীর ভিতরে একটা পিরামিড, কয়েকটা পিরামিড লাইন করে দেওয়া হয়েছে, যে পানি প্রবাহটা পিরামিডগুলা, ট্রায়াঙ্গেল পিরামিডগুলো কন্ট্রোল করবে, সেটা ফ্লোটাকে ডাইরেকশন দিবে অ্যাকর্ডিং টু পিরামিডের পজিশন। এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, পানিটাও প্রবাহিত হবে ওইভাবেই। তো ধরেন 5 থেকে 10 কিলোমিটার এলাকায় যদি 5 মাইল এলাকায় যদি এই সমস্ত পিরামিড স্থাপন করা হয়, তাহলে এই পিরামিডের যে উচ্চতা এবং যে ব্যাস, তাতে পানিটাকে তারা প্রবাহিত করবে এই পিরামিডের ডাইরেকশন অনুযায়ী। এটা হলো 1 নম্বর তথ্য। পানির নিচে পিরামিড থাকবে, বর্ষা আসলে পরে
সেই পানিটা পিরামিডের ডাইরেকশন অনুযায়ী ফ্লো হবে। এখন বর্ষার আগে থাকে আমাদের বালুচর। তো বালুচরের মাঝখানে বালু পাওয়া যাবে, এবং ওই 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 চরের মধ্যে পানির ব্যবস্থা আছে, শুধু সিমেন্ট এবং কিছু লোক। তাতে যদি সায়েন্টিস্টরা যারা নাকি ভূমি জরিপ করে, তারা যদি লম্বিভাবে একটা মার্কিং করে এরকম পিরামিডগুলি স্থাপনা করে যায়, তো বর্ষার সময় ইনশাআল্লাহ পানিগুলি এই পিরামিডের ভিতর দিয়ে প্রবাহিত হবে। নাম্বার ওয়ান তথ্য। এখানে দেখা হচ্ছে যে পার, এটা নদীর পার, এবং ওইখানে আরেকটা পার, তো দুই পারের মাঝখানে এই পিরামিডগুলি একটা পজিশন করে দেওয়া হলো। এটা হলো 1 নম্বর তথ্য। আমি দ্বিতীয় ছবিতে যাচ্ছি। দ্বিতীয় ছবিটা হচ্ছে, এইটা একটা পিরামিডের একটা অঙ্কন করছি। এটা হচ্ছে ল্যান্ড লেভেলটা, মাটির যে লেভেল, এই লেভেল থেকে উচ্চতা হবে এটা উচ্চতা 20 ফিটও করা যেতে পারে, 30 ফিটও করা যেতে পারে, অ্যাকর্ডিং টু নদীর পানি প্রবাহের উচ্চতা। সেই উচ্চতা থেকে এটা যদি নিচু করা হয়, তাহলে এই পিরামিডের স্থায়িত্বটা বেশি হবে, এবং পিরামিডটা যত নদীর স্রোতে না ভেঙে যায়, সেই জন্য আমি এই পাথরের যে একটা ব্রিক্সের যে একটা ডিজাইন, ওইভাবে ছোট ছোট ব্রিক্স বড় বড় স্ল্যাব করে, ছোট বড় মিক্সড করে এই স্ল্যাবে করে এই পিরামিডটা করা হবে। এটা হলো একটা পিরামিড। এরকম শত শত পিরামিড নদীর ভিতরে স্থাপন করা উচিত। এখন এই 3 নম্বর চিত্রটা আসে, এটা পিরামিডের আকার। এই পিরামিডটা এখান থেকে 25 ফিট, এখান থেকে 80 ফিট, আর উচ্চতা থাকবে 20 ফিট। এইটা একটা পিরামিড স্ট্রাকচার। এখানে পিরামিডের যে ব্রিক্সগুলি হবে, সেটা ট্রায়াঙ্গেল ব্রিক্স হতে পারে, স্কোয়ার ব্রিক্স হতে পারে, এবং এই ব্রিক্সগুলা একটা কাঠামোর ভিতরে মাটির ভিত্তি স্থাপন করে এটা উঠাতে হবে। এইটা আবার আরেকটা আশ্চর্য ব্যাপার, এইখানে আমি একটা অ্যাঙ্কর ইউজ করছি, আর এখানে একটা বলের মতো হয়, যেটা নাকি যে ড্রেজিং করার যে ব্লেডগুলা, ঠিক ড্রেজিং করার ব্লেডের মতোই এখানে স্থাপন করা হবে, যাতে এই অ্যাঙ্করে এবং চেন দিয়ে এটা পানির নিচে থাকবে। পানি ফ্লো আসলে পরে এই 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 ফ্লাইহুইলটা যেন ঘুরে, যার জন্য এটা থাকবে লোহার। এটা যত ঘুরবে এবং ওই এলাকার স্লেটগুলি সে কেটে ফেলবে, যার জন্য পানি ফ্লো হয়ে এই 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 জিনিসটা ডেপতে যাবে। এইটা অ্যাঙ্করে থাকবে, এটা স্থায়ীভাবে এক জায়গায় বসানো থাকবে, এবং এই চেন দ্বারার মাধ্যমে এই এই প্রোপেলারটা ঘুরবে। এটা হচ্ছে প্রথম ব্যাপারের একটা ধারণা। আরও 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 50 থেকে 60 ধরনের আমি ধারণা করছি। এখন নদী সম্বন্ধে যারা আগ্রহী, তারা আসলে পণ্ডিত ব্যক্তিরা এত বেশি চিন্তা করে, তাতে তারা ওই যে স্থির জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, পরে তারা ফিরে ওই জায়গাটা আসতে পারে না। সুতরাং এখানে আমার মনে হয় চিন্তা ভাবনা যারা করে, আমি বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে, পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সাথে আমি আলাপ করেছি। এক ভদ্রলোক আমেরিকা থাকেন, উনি যথেষ্ট জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি। ওনার সাথে কথাবার্তা বলেছি, উনি বলেছেন নদী সম্বন্ধে, উনি আমাকে একটা বইও দিয়েছেন। উনি আমার আসলে অ্যালার্জি হয়েছে, এই সামার আসলে পরে আমার অ্যালার্জি হয়ে যায়। সরি, আপনাদের এটা গলার স্বরটা পরিষ্কার না। তো যাই হোক, নদী সম্বন্ধে আমার আরও অনেক ভিডিও হবে ইনশাআল্লাহ। আমি স্তরে স্তরে সবার সাথে পরিচিত হব। মোদ্দা কথা হচ্ছে যে ফারাক্কা থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণ পানি দেয় না।
এখন যদি স্বল্প পরিমাণ তারা আমাদের পানি দেয় শুকনো মৌসুমে এবং বর্ষা মৌসুমে ওরা ভরপুর সমস্ত সুইচ গেটগুলি খুলে দেয়। ওই সুইচ গেট খুলে দেওয়ার পরে যে পানির প্রবাহ সেটা সেটা আমাদের যেহেতু কোনো সিস্টেম নাই এবং নদীর নব্যতা না থাকার জন্য ওই পানিটা ওভারফ্লো হয়ে সমস্ত গ্রামগঞ্জ ভেসে যায়। এখন যদি আমরা নদীর বেডটাকে যদি কন্ট্রোল করতে পারি, নদীর বেডটা যদি খনন করে যদি পানি নিষ্কাশনের জন্য একটা ডিপ একটা ক্যানেল করে দিতে পারি, তাহলে যতই পানি আসুক না কেন ওই পানি থেকে প্রবাহিত করে ওরা ওই চর সৃষ্টি করতে পারবে না। এবং আরেকটা কথা হচ্ছে, যেই এলাকায় চর পড়ে এবং চরের বালুর পরিমাণ বেশি, সেই এলাকার দিকে আমরা পানিটাকে ফ্লো করে দিতে পারি। বিশেষ করে পাবনা সিরাজগঞ্জ এলাকায় একটা খুব সিরিয়াস অবস্থা, কারণ সিরাজগঞ্জের এলাকায় এমন একটা বাঁক আছে, তাতে নদীর পানিটাকে সরাসরি শহরের দিকে ধাবিত করে। এখন একটা শহরের বাঁধ রক্ষার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং সেই বরাদ্দটার বর্ষা চলে গেলে আবার সেই আগের পুনর অবস্থায় চলে আসে। তো নদীকে কন্ট্রোল করা যায় না। আমার এক খ্রিস্টান বন্ধু আছে, সে বলে তুমি আল্লাহর প্রদত্ত নদী রে তুমি কীভাবে তুমি কন্ট্রোল করা, নদীর একটা লাইফ আছে। তবে আমারও তো একটা লাইফ আছে, আমার লাইফ এবং নদীর লাইফ এটা সংমিশ্রণই তো জীবন। নদীকে কেন কন্ট্রোল করা যাবে না সেটা আমার প্রশ্ন। কেন নদী কন্ট্রোল করতে পারে না? আমার এক নিকটতম আত্মীয়, উনি পরলোকগত হয়েছেন, উনি খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার সাথে আমি আলাপ করেছিলাম যে এইভাবে নদীটাকে পুনর্খনন করে কন্ট্রোল করা যায় কি না। উনি জীবিত অবস্থায় বলেছিলেন যে সমস্ত তথ্যপত্র ইমেল করে দিও, আমি এটা দেখব। ওনার একটা সেক্রেটারি সাহেবের ইমেল নাম্বার দিয়েছিল। আমি এটা বিশ্বাস করিনি, কারণ আমি আমার তথ্যপত্র সবার ক্ষেত্রে আমি দেব না, এটা আমার কাছেই থাকবো। এটাই প্রথম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যেন এটা অন রেকর্ড থাকে যে আমি একটা কিছু করছি। তো উনি বলতেছিলেন যে আমরা নদী কন্ট্রোল করে যখন ব্রিজগুলি তৈরি করি, ব্রিজের পিলারগুলিকে দীর্ঘস্থায়ী করার জন্য আমরা নদীর ওই পিলের আশেপাশেগুলি আমরা কন্ট্রোল করি, কিন্তু সম্পূর্ণ নদীটা আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের দ্বারা সম্ভব না। কারণ ব্রিজ রক্ষা করার জন্য ব্রিজের যে পিলারগুলি আছে সেটার জন্য আমাদের অনেক টাকা চলে যায়। তা আমার কথা হচ্ছে যে ভাই, টাকা কেন? টাকা কাজ করলে কি টাকার প্রয়োজন হয় নাকি? যারা পরিশ্রমী করে, যারা মাটি কাটে, যারা খাল খনন করে, তারা তো টাকার দিকে প্রশ্ন ওঠে না। তারা মনে করতেছে যে খালটা কাটা দরকার, নদীটা পুনর্খনন করা দরকার। এখন নদীর ভিতরে পানি আছে, নদীর ভিতরে বালু আছে, এখন খালি বাইরে থেকে সিমেন্ট আর কিছু কংক্রিট অথবা বোল্ডার নিয়ে এসে এইটাকে একটা স্ট্রাকচারের মতো দাঁড়া করানো। এখন একটা এরিয়া ধরেন 2 মাইল এলাকার স্ট্রাকচার যদি আমরা প্রথমে 1 বছরে এটা স্থাপন করি, তারপরে এটা যদি সাকসেসফুল হয় এটা এক্সটেন্ড করা যায়। আচ্ছা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।